আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখা হয়েছে? এই যে রেল লাইনে দুটো পাতের মধ্যে একটু ফাঁক রাখা হয়, ওটা কেন? বা ধরুন শীতকালে আমরা উলের সোয়েটার পরি, কিন্তু রান্নার সময় ওই গরম কড়াইয়ের হাতলটা ধরতে শুকনো কাপড় ব্যবহার করি কেন? এসব খুব সাধারণ, মানে দৈনন্দিন ঘটনার পেছনেই কিন্তু ভৌতবিজ্ঞানের একটা দারুণ মজার অধ্যায় লুকিয়ে আছে, তাপের ঘটনাসমূহ। একদম ঠিক। এই ছোট ছোট প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু পুরো অধ্যায়ের সারমর্মটা আছে। আজ আমরা ঠিক এটাই করতে চলেছি। মানে শুধু দশম শ্রেণী পরীক্ষার জন্য নয়, তার চেয়েও বেশি করে বিষয়টাকে অনুভব করার জন্য আমরা এই রহস্যগুলোই সমাধান করব। বাহ! আমরা দেখব তাপ আর তাপমাত্রার মধ্যে আসল গোলমালটা কোথায়, জিনিসপত্র গরমে বাড়ে কেন, কিভাবে বাড়ে, আর সবশেষে তাপ কিভাবে আমাদের রান্নাঘর থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত ছুটে বেড়ায়। দারুণ একটা পরিকল্পনা। তাহলে আর দেরি কেন? চলুন একদম প্রথম ধাপে যাই। তাপ আর তাপমাত্রা, এই দুটো শব্দ আমরা তো প্রায় আদল বদল করে ব্যবহার করি, কিন্তু ভৌতবিজ্ঞানের চোখে এরা তো এক নয়। এদের আসল পরিচয়টা কি? এটাই সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর মধ্যে একটা। এদের সম্পর্কটা অনেকটা, কি বলে, কারণ আর ফলের মতো। খুব সহজ করে বললে, তাপ হলো এক ধরনের শক্তি। এই শক্তিটা যখন কোনো বস্তুর মধ্যে ঢোকে, তখন তার অণুগুলো আরও জোরে কাঁপতে শুরু করে। আর এই কম্পনের মাত্রাটাকেই আমরা তাপমাত্রা হিসেবে মাপি। ও, অর্থাৎ তাপ হলো কারণ, আর তাপমাত্রা হলো তার প্রভাব বা এফেক্ট। ও, তার মানে একটা বস্তুতে কতটা তাপশক্তি জমা আছে আর বস্তুটা ঠিক কতটা গরম বা ঠান্ডা লাগছে, এই দুটো আসলে আলাদা ব্যাপার। যেমন ধরুন, এক বালতি হালকা গরম জল আর 1 কাপ ফুটন্ত জল। কাপের জলের তাপমাত্রা অনেক বেশি, কিন্তু বালতির জলে মোট তাপশক্তির পরিমাণ কিন্তু বেশি হতে পারে, তাই না? একেবারে সঠিক উদাহরণ। ভাবুন, তাপ হলো একটা ট্যাঙ্কে থাকা মোট জলের পরিমাণ, আর তাপমাত্রা হলো সেই জলের লেভেল। আচ্ছা। দুটো ট্যাঙ্কে যদি একটা পাইপ দিয়ে জুড়ে দেওয়া হয়, তাহলে জল কিন্তু মোট পরিমাণের ওপর নির্ভর করে এদিক ওদিক যাবে না, নির্ভর করবে লেভেলের ওপর। জল সবসময় উঁচু লেভেল থেকে নিচু লেভেলের দিকে যায়। তাপের ব্যাপারটাও ঠিক তাই, সবসময় বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যায়। ও আচ্ছা, যতক্ষণ না দুজনের তাপমাত্রা সমান হয়। একদম এই জন্যই তাহলে গরম চায়ের কাপে হাত দিলে আমাদের হাতটা গরম লাগে, কারণ কাপের তাপমাত্রা বেশি, তাই তাপ কাপ থেকে হাতে চলে আসে। ঠিক। আর বরফে হাত দিলে ঠান্ডা লাগে, কারণ তখন আমাদের হাত থেকে তাপ বরফে চলে যায়। কি সহজ একটা নিয়ম! আর এই পার্থক্যের জন্যই তো এদের মাপার যন্ত্র আর এককও আলাদা। তাপ যেহেতু শক্তি, তাই এর এসআই একক হল জুল। আর তাপমাত্রা মাপা হয় কেলভিন বা ডিগ্রি সেলসিয়াসে। যন্ত্রকাও তো আলাদা। হ্যাঁ, তাপ মাপতে লাগে ক্যালোরিমিটার, আর তাপমাত্রা মাপতে লাগে থার্মোমিটার। এই দুটোকে গুলিয়ে ফেললেই কিন্তু পরের ধারণাগুলো বুঝতে খুব অসুবিধা হবে। বেশ, এই গোড়ার ধারণাটা তো পরিষ্কার হলো। এবার তাহলে আমাদের প্রথম রহস্যের দিকে এগোনো যাক। মানে, রেল লাইনের মাঝেই ফাঁকটা কেন থাকে? এর সঙ্গে তাপের সম্পর্কটা ঠিক কি? এর পেছনের কারণটা হল তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপ্যানশন। প্রায় সব পদার্থই তাপ পেলে আকারে বাড়ে। বাড়ে। হ্যাঁ, কারণ তাপশক্তি পেয়ে পদার্থের অণুগুলো বেশি জোরে কাঁপতে শুরু করে আর একে অপরের থেকে দূরে সরে যায়। ফলে সামগ্রিকভাবে পদার্থটার আকার বেড়ে যায়। রেল লাইন যেহেতু লোহার তৈরি, গ্রীষ্মকালে রোদের তাপে ওটা লম্বা হয়ে যায়। ওই ফাঁকটা না রাখলে কি হতো? লাইনটা বেঁকে গিয়ে সাংঘাতিক দুর্ঘটনা ঘটতে পারত। তার মানে কঠিন পদার্থের প্রসারণ একটা সত্যি ঘটনা, শুধু বইয়ের পাতায় নেই। আমাদের এই নোটগুলো বলছে কঠিনের প্রসারণ আবার 3 রকমের হতে পারে: দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর আয়তন। হ্যাঁ, যদি একটা সরু তারের মতো জিনিস হয়, তাহলে মূলত তার দৈর্ঘ্যটাই বাড়ে। এটাকে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ। যদি একটা পাতলা পাতের মতো জিনিস হয়, যেমন ধরুন একটা ধাতব থালা, তাহলে তার দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই বাড়ে, মানে তার ক্ষেত্রফল বেড়ে যায়। এটাকে বলে ক্ষেত্র প্রসারণ। আচ্ছা। আর যদি একটা ঘনক বা বলের মতো 3D বস্তু হয়, তাহলে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই বাড়ে, অর্থাৎ তার আয়তন বেড়ে যায়। আর এটাকে বলে আয়তন প্রসারণ। এখানে দৈর্ঘ্য প্রসারণ নিয়ে একটা সূত্র দেখতে পাচ্ছি, যেখানে আলফা বলে একটা চিহ্ন আছে। একে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই আলফার বিষয়টা ঠিক কি? এটা কি সব পদার্থের জন্য একই?
খুব জরুরি একটা প্রশ্ন। এই আলফা হল পদার্থের একটা নিজস্ব ধর্ম। এটা আমাদের বলে দেয় যে নির্দিষ্ট পদার্থের তৈরি 1 মিটার লম্বা একটা দণ্ডের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তার দৈর্ঘ্য ঠিক কতটুকু বাড়বে। ও আর না, এটা সব পদার্থের জন্য এক নয়। যেমন তামার প্রসারণ লোহার চেয়ে বেশি, তাই তামার আলফার মান লোহার চেয়ে বেশি। এই জন্যই তো দুটো আলাদা ধাতুর পাত জুড়ে দিয়ে ওই যে বায়োমেটালিক স্ট্রিপ বা দ্বিধাতব পাত তৈরি করা হয়। হ্যাঁ হ্যাঁ, যেটা থার্মোস্ট্যাট বা ফায়ার অ্যালার্মে ব্যবহার হয়। একদম। তাপ পেলে একটা পাত অন্যটার চেয়ে বেশি বেঁকে যায় আর সার্কিটটা কমপ্লিট করে দেয়। বাহ, দারুণ তো। তার মানে এই আলফা, বিটা আর গামা এগুলো পদার্থের পরিচয়পত্রের মতো। আর এখানে একটা খুব সুন্দর সম্পর্কও দেওয়া আছে। আলফা ডট বিটা ডট গামা ইজ ইকুয়াল টু 1:2:3। এটা কি শুধু মুখস্থ করার জন্য, নাকি এর পেছনে কোনো যুক্তি আছে? এর পেছনে খুব সুন্দর একটা জ্যামিতিক যুক্তি আছে। মুখস্থ করার কোনো দরকারই নেই। তাই নাকি? ভাবুন, আলফা হল একদিকে বা 1D প্রসারণ, বিটা হল দৈর্ঘ্য আর প্রস্থ মানে 2 দিকে বা 2D প্রসারণ। তাই এর প্রভাবটা প্রায় আলফার দ্বিগুণ হওয়ারই কথা। ঠিক। আর গামা হল দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা মানে 3 দিকে বা 3D প্রসারণ। তাই এর প্রভাবটা প্রায় 3 গুণ। এটা শুধু একটা সূত্র নয়, এটা পদার্থের জ্যামিতির একটা সহজ প্রতিফলন। দারুণ। মানে এই সম্পর্কটা জানলে শুধু একটা গুণাঙ্কের মান জানলেই বাকিগুলো বের করে ফেলা যাবে। একদম। কঠিন পদার্থের প্রসারণের রহস্য তো সমাধান হলো, কিন্তু সব পদার্থ তার কঠিন নয়। আমরা যদি একটা তরলকে গরম করি, যেমন ধরুন থার্মোমিটারের পারদ, তখন কি হয়? ব্যাপারটা তো আরও জটিল মনে হচ্ছে, কারণ তরলকে তো একটা পাত্রে রাখতে হয়, আর সেই পাত্রটাও তো তাপ পেয়ে বাড়ে। ঠিক, এই পয়েন্টটায় তরলের প্রসারণকে মজার করে তোলে। এখানে দুটো ঘটনা একসঙ্গে ঘটে। তরলটাও প্রসারিত হচ্ছে, আবার ধরুন কাচের পাত্রটাও প্রসারিত হচ্ছে। তাই বাইরে থেকে আমরা যা দেখি সেটা তরলের আসল বা প্রকৃত প্রসারণ নয়, ওটাকে বলা হয় আপাত প্রসারণ। দাঁড়ান, ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। একটা উদাহরণ দিলে কেমন হয়? আচ্ছা, ধরুন একটা পাত্রে জল কানায় কানায় ভর্তি আছে। এবার আপনি জলটাকে গরম করতে শুরু করলেন। কি দেখবেন? প্রথমে দেখবেন জলের লেভেলটা একটু নেমে গেল, তারপর আবার ওপরে উঠতে শুরু করল। নেমে যাবে কেন? এমনটা হয় কারণ প্রথমে কাঁচের পাত্রটা তাপ পেয়ে তাড়াতাড়ি প্রসারিত হয়ে যায়, তাই জলের লেভেল নেমে যায়। তারপর জলটা গরম হতে শুরু করলে সে কাঁচের চেয়ে বেশি হারে প্রসারিত হয়, তাই লেভেলটা আগের চেয়েও উপরে উঠে যায়। ও আচ্ছা। তার মানে আমরা বাইরে থেকে যেটুকু বাড়তে দেখছি, সেটা হলো তরলের নিজের প্রসারণ থেকে পাত্রের প্রসারণের প্রভাবটা বাদ যাওয়ার পর যা থাকে। না, ঠিক বললাম না। প্রায় কাছাকাছি। বিষয়টা একটা দৌড় প্রতিযোগিতার মতো। ভাবুন, তরলটা ওপরে ওঠার জন্য দৌড় শুরু করেছে, কিন্তু একই সময়ে পাত্রটাও বড় হয়ে গিয়ে দৌড়ের ফিনিশিং লাইনটাকে পিছিয়ে দিচ্ছে। হা, ইন্টারেস্টিং। তাই আমরা বাইরে থেকে যেটুকু উচ্চতা বাড়তে দেখি সেটা তরলের আসন দৌড়ের চেয়ে কম। এই জন্যই বলা হয় তরলের প্রকৃত প্রসারণ সমান ওর আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। দুটোকে যোগ করলেই তরলটা আসলে কতটা বেড়েছিল তা পাওয়া যায়। এবার পরিষ্কার হলো। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রেও কি একই রকম জটিলতা? না, গ্যাসের জগৎটা একেবারে আলাদা। আর সত্যি বলতে অনেক সরল। গ্যাসের অণুগুলো একে অপরের থেকে এতটাই দূরে থাকে যে পাত্রের প্রসারণ তাদের তুলনায় কিছুই নয়। ওহ। তাই গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ বলে কিছু হয় না। যা হয় পুরোটাই প্রকৃত প্রসারণ। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, আমাদের এই নোটগুলো বলছে চার্লসের সূত্র অনুযায়ী সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান প্রায় একই, 1/273 প্রতি ডিগ্রি সেলসিয়াস। 1 মিনিট, সব গ্যাসের জন্য একই? তার মানে হাইড্রোজেন বেলুন হোক বা আমাদের নিঃশ্বাস-প্রশ্বাসের কার্বন ডাইঅক্সাইড, গরম করলে সবাই একই নিয়ম মেনে একই হারে বাড়বে। হ্যাঁ। এটা তো কঠিন বা তরলের থেকে একেবারে আলাদা। হ্যাঁ, এটাই গ্যাসের একটা সার্বজনীন ধর্ম। কঠিন বা তরলের মতো এটা উপাদানের ওপর নির্ভর করে না। কারণ গ্যাসের আচরণ তার অণুর প্রকৃতির চেয়েও তাদের মধ্যেকার বিশাল দূরত্বের ওপর বেশি নির্ভর করে। তাই সব গ্যাসই তাপ পেলে প্রায় একই রকম আচরণ করে। অসাধারণ। তাহলে আমরা প্রসারণের জগৎটা ঘুরে এলাম। এবার আমাদের শেষ রহস্যের দিকে যাওয়া যাক। রান্নার সময় ধাতুর হাতলে কেন গরম লাগে কিন্তু কাঠের হাতলে লাগে না?
অর্থাৎ তাপ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়? তাপ মূলত তিনভাবে যাতায়াত করে: পরিবহন, পরিচলন আর বিকিরণ। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে পরিবহন বা কন্ডাকশন। পরিবহন? হ্যাঁ, কঠিন পদার্থের মধ্যে তাপ মূলত এই পদ্ধতিতেই ছড়ায়। পরিবহন পদ্ধতিটা ঠিক কিভাবে কাজ করে? এটাকে একটা রিলে রেস বা ডমিনো এফেক্টের মতো ভাবতে পারেন। পদার্থের কণাগুলো কিন্তু নিজেরা দৌড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না। যায় না? তাহলে তারা শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁপতে থাকে। প্রথম কণাটা তাপ পেয়ে জোরে কাঁপতে শুরু করে আর তার পাশের কণাকে ধাক্কা দেয়। সেই কণাটা আবার তার পাশেরটাকে ধাক্কা দেয়। এভাবে কম্পনটা এক কণা থেকে অন্য কণায় সঞ্চারিত হতে হতে তাপটা পদার্থের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়। এই জন্যই তাহলে লোহার রডের এক প্রান্ত আগুনে ধরলে অন্য প্রান্তেও কিছুক্ষণ পর গরম লাগে? আচ্ছা, সব কঠিন পদার্থ কি একইভাবে তাপ পরিবহন করে? একদমই না। এখানেই আসে তাপ পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটির ধারণা, যাকে আমরা কে দিয়ে বোঝাই। কে? হ্যাঁ, এই কে হল কোনো পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা। যার কের মান যত বেশি সে তত ভালো পরিবাহী, আর যার মান কম সে কুপরিবাহী বা ইনসুলেটর। ধাতু যেমন রূপা, তামা, অ্যালুমিনিয়াম, এদের কের মান খুব বেশি, তাই এরা তাপের সুপরিবাহী। আর কাঠ, প্লাস্টিক বা কাঁচ, এদের কের মান খুব কম, তাই এরা কুপরিবাহী। আমাদের এই নোটগুলোতে কিছু দারুণ ব্যতিক্রমের কথাও বলা আছে, যেমন হিরে আর গ্রাফাইট দুটোই অধাতু, কার্বনের রূপভেদ, কিন্তু এরা নাকি তাপের খুব ভালো সুপরিবাহী। এটা তো অদ্ভুত। হ্যাঁ, এটা একটা দারুণ তথ্য। এদের কেলাস বা ক্রিস্টাল গঠনটাই এমন যে কম্পন খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে। আচ্ছা আচ্ছা। তবে এখানে আরও একটা সূক্ষ্ম পার্থক্য আছে। হিরে তাপের সুপরিবাহী হলেও বিদ্যুতের কুপরিবাহী, কিন্তু গ্রাফাইট তাপ আর বিদ্যুৎ দুটোরই সুপরিবাহী। এই ব্যতিক্রমগুলো মনে রাখলে পরীক্ষার সময় খুব সুবিধে হয়। ঠিক যেমন তাপ পরিবহনের একটা ক্ষমতা আছে, তেমনি তাপকে বাধা দেওয়ার একটা ক্ষমতা থাকবে নিশ্চয়ই। অবশ্যই, তাকে আমরা বলি তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স। এটা পরিবাহিতাঙ্কের ঠিক উল্টো। যে পদার্থের তাপীয় রোধ বেশি সে তাপকে যেতে বাধা দেয়। মানে অনেকটা রাস্তার ট্রাফিক জ্যামের মতো? ঠিক তাই। আর যার রোধ কম তার মধ্যে দিয়ে তাপ হাইওয়ের মতো সাঁ করে বেরিয়ে যায়। আমাদের শীতের পোশাক যেমন উলের সোয়েটার, আসলে উলের গুণের চেয়েও ওর মধ্যে আটকে থাকা বাতাসের গুণের জন্য আমাদের গরম রাখে। বাতাস তাপের খুব বাজে পরিবাহী, মানে এর তাপীয় রোধ অনেক বেশি, তাই ভেতরের গরম বাইরে যেতে পারে না। বাহ, পুরো আলোচনাটা তো আমাদের সেই প্রথম প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিল। রেল লাইনের ফাঁক থেকে শুরু করে রান্নার কড়াইয়ের হাতল পর্যন্ত সবকিছুর পেছনেই রয়েছে এই তাপের খেলা। একদম। আমরা যদি সারসংক্ষেপ করি তাহলে দেখলাম তাপ আর তাপমাত্রা এক নয়। তাপের কারণে কঠিন, তরল বা গ্যাসের প্রসারণ হয়, আর প্রত্যেকটা পদার্থের প্রসারণের নিজস্ব একটা ধরন আছে। হুম। আর সবশেষে তাপ কঠিন পদার্থের মধ্যে দিয়ে পরিবহনের মাধ্যমে ছড়িয়ে পড়ে, কিন্তু সব পদার্থ সেই কাজটা সমান দক্ষতায় করতে পারে না। এই সংযোগগুলো একবার ধরতে পারলে ভৌতবিজ্ঞানের মুখস্থের বিষয় থাকে না, চারপাশের পৃথিবীকে দেখার একটা নতুন চশমা পাওয়া যায়। ঠিক তাই, পরীক্ষার প্রস্তুতির সবচেয়ে ভালো উপায় হল সূত্র বা সংজ্ঞা মনে রাখার পাশাপাশি সেটা আমাদের প্রতিদিনের জীবনে কোথায় কাজে লাগছে তা খুঁজে বের করা। তাহলে আর কোনোদিন ভুল হবে না। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। আমরা আজ জানলাম যে রূপা হল তাপের সর্বোত্তম পরিবাহী, কিন্তু রান্নার পাত্র তৈরির জন্য আমরা সাধারণত তামা বা অ্যালুমিনিয়াম ব্যবহার করি, রূপা নয়। এর কারণ কি হতে পারে? শুধু তাপ পরিবাহিতা ছাড়া আর কোন কোন ধর্ম একটা বস্তুকে কোনো নির্দিষ্ট কাজের জন্য সেরা করে তোলে? উত্তরটা কিন্তু শুধু ভৌতবিজ্ঞানে নেই, একটু বাস্তব বুদ্ধিও লাগাতে হবে।